বাজার সেরে কর্নেল স্যারকে তার গন্তব্যে অর্থাৎ শ্রেয়সীদের বাড়ি পৌঁছে দিয়েছেন ওমরান। কিন্তু তার আর ফিরে যাওয়া হয়নি। কর্নেল সাহেব তাকে বাড়ি অব্দি এসে ফিরে যেতে দেননি। ওমরান অবশ্য মানা করেছিলেন, কিন্তু কর্নেল স্যার তার কোনো কথা শোনেননি। নেওয়াজ কুটিরে নিয়ে গেছেন নিজের সাথে। বাড়িটি ভীষণ সুন্দর, নান্দনিক ডিজাইন, পাহাড় কেটে তার উপর বানানো হয়েছে বাড়িটি। নিচ থেকে ছোট ছোট কয়েকটি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়, তারপরই পাহাড়ের ওপর আভিজাত্যে মোড়ানো নান্দনিক ডিজাইনের বাড়িটি। উমরান বাজার থেকে আসতে সময় একটা টিয়া পাখি কিনেছিলেন, সেটাও সাথে নিয়ে গেলেন। একপাশে রাস্তার ধারে বসেছিল এক লোক, খাঁচার ভেতর কিছু পাখি নিয়ে কেনাবেচা করছিল। উমরান ভাবলেন, একাকিত্বের জীবনে একটা টিয়াকে সঙ্গ করা হোক। উমরানের কিছুটা দোনামোনা থাকলেও গেলেন কর্নেল স্যারের সাথে শ্রেয়সীর বাড়ি। আজ কর্নেল আঙ্কেল আসবে তার শ্রেয়সী জানা ছিল, তাই কলিং বেল বাজতেই বরাবরের ন্যায় উৎফুল্ল হয়ে দরজা খুলে সে। কিন্তু আঙ্কেলের সাথে মেজর উমরানকে দেখতে পাবে আশা করেনি। যতটা না উৎফুল্ল ছিল তার চেয়ে বেশি অবাক হলো তাকে দেখে। যদিও সে তখনও মেজরের পরিচয়, নাম ধাম কিছুই জানে না, শুধু জানে সেনানিবাসের একজন অফিসার সে। হতবাক শ্রেয়সী কেমন বোবা হয়ে গেল তাকে দেখে। এই লোকটাই তো সেদিন তার কাছে খুব কাছে চলে এসেছিল। শ্রেয়সীর মনে হয়েছে আরেকটু হলেই চুমু খেয়ে দিত অচেনা মানুষটা। কোনোভাবে পালিয়ে এসেছে সে, কিন্তু এখন তো সোজা বাড়ি চলে এলো, তাও আবার কর্নেল আঙ্কেলের সাথে। শ্রেয়সী কিছু বুঝতে পারছে না। দ্বিধান্বিত দেখায় তাকে, সাথে কিছুটা ভয়ের রেখাও ফুটে উঠল বোধ হয় চেহারায়। লোকটাকে ধাক্কা দিয়ে এসেছে এর জন্য না জানি আবার শোধ নেয়। এই কারণেই এসেছে কি? কর্নেল সাহেব শ্রেয়সীর মাথায় হাত রেখে এটা সেটা বলছেন। অনেকদিন পর এসেছে তাই আদুরে স্বরে ক্ষমা চেয়ে নিলেন তার কাছে। কিন্তু শ্রেয়সীর সেদিকে মন নেই, সে নিজের বিস্ময় কাটাতে পারছে না। অনেক কথা হলো, এবার আমাদের ভিতরে ঢুকতে দাও মা। অতিথি নিয়ে এসেছি আজ সাথে। শ্রেয়সী, সরে দাঁড়া, ওনাদের ভিতরে আসতে তো দে। অতিথি নিয়ে দাঁড়িয়ে আছে দেখেও শ্রেয়সী তাদের আসার পথ দিচ্ছে না এতক্ষণেও, তাই দিদুনও তাকে সরে দাঁড়াতে বলে। শ্রেয়সী খেয়াল করেনি তাদের কারো কথা, তাই সব উপেক্ষা করে নিজেই প্রশ্ন করে বসে, আঙ্কেল, এই লোকটা এখানে কেন? দিদুন আর কর্নেল সাহেবকে উমরানের সামনে কিছুটা অপ্রস্তুত দেখায় শ্রেয়সীর সরাসরি এমন প্রশ্নে। বাড়িতে একজন অতিথি এসেছে আর মেয়েটা তাকে ভেতরে আসতে না দিয়ে জানতে চাইছে সে এখানে কেন। আবার লোকটা বলে সম্বোধন করছে। বড়দের সম্মান দিয়ে কথা বলতে হয় ভুলে গেল নাকি মেয়েটা? শ্রেয়ু, এটা কেমন কথা? অতিথিদের সম্মান দিয়ে কথা বলতে হয়? দিদুনের ধমকে শ্রেয়সী অভুজ নেত্রে তাকায়। কিন্তু উনি অতিথি, আমাদের কি হয়? আগে তো জানতাম না। দিদুন চোখ গরম করে তাকান, তাও কোনো রকম ভাবে বলেন, সেটা ভেতরে আসতে দিয়ে জেনে নিতে হয়। এভাবে সবার সামনে বাইরে দাঁড় করিয়ে রেখে নয়। শ্রেয়ী মা, আঙ্কেলের অতিথি সে, সরে দাঁড়াও। কর্নেল আঙ্কেলের নরম কণ্ঠে সে হুঁশে ফেরে। এতে ওতি করে কোনো রকম সরে দাঁড়ায়। হতবুদ্ধি নয় কাণ্ড কারখানা করেছে সে বুঝতে পারে। লোকটা চলে গেলে আজ দিদুনের লেকচার শুরু হবে। শ্রেয়সীর চোখে মুখে বিরক্তি ফুটে ওঠে। কর্নেল সাহেবের সাথে প্রবেশরত উমরানের দিকে তাকায়। অমনি দেখল সুবিধাবাদী লোকটার দৃষ্টি তার দিকে, কেমন গম্ভীর মদ্যপ নয়নে তাকে দেখছে। ওই অন্তর্ভেদী দৃষ্টিতে শ্রেয়সী একটু কেঁপে উঠল বোধ হয়। কিছুটা অস্বস্তি হলো, এদিক ওদিক করে নিজেকে সামনে নেয়। ততক্ষণে তারা বসার ঘরে গিয়ে সোফায় বসেছে। কর্নেল সাহেব উমরানের পরিচয় করিয়ে দিয়েছেন। সে তাদের সেনানিবাসের নতুন মেজর এবং ডক্টর ওলিউল্লাহ চৌধুরীর ছেলে, যে ডক্টর 10-12 বছর আগে কর্নেল সাহেবের পিতার অপারেশন করেছিলেন। আর আজ কর্নেলের গাড়িতে সমস্যা দেখা দেওয়ায় উমরানের গাড়িতে বাজার ঘুরে এসেছে। দিদুন সন্তুষ্ট হন মেজরের পরিচয় পেয়ে, উৎফুল্ল দেখায় ওনাকে, তার সাথে গল্প জুড়ে দেয়। আর শ্রেয়সীকে হালকা নাস্তার ব্যবস্থা করতে বলে অতিথির জন্য। শ্রেয়সী দিদুন আর আঙ্কেলের সাথে গল্প জুড়ে দেওয়া সুবিধাবাদী লোকটার দিকে তীর্যক নয়নে তাকাতে তাকাতে চলে যায়। উমরান এই সময় নাস্তা খাবে না বলে মানা করে দিয়েছে, কিন্তু কথা সেটা না। আসল কথা হচ্ছে, খাবেই না যখন, তখন সেটা শ্রেয়সী নাস্তা আনতে যাওয়ার আগে বলল না কেন? নাস্তা আনার পর এসব নাটকের মানে কি? শ্রেয়সী দিদুন আর আঙ্কেলের সামনে কিছু বলতেও পারছে না, আবার সহ্যও করতে পারছে না। অসহ্য লাগছে এক প্রকার। মেজর পানে ক্ষোভ নিয়ে থাকায় খারুজ আর সুবিধাবাদী বলে মনে মনে গালি দিচ্ছিল, কিন্তু অকস্মাৎ আঙ্কেলের সাথে কথা বলার ফাঁকে তার দিকে তাকালো ওই মেজর।
শ্রেয়সীর বুকটা কেঁপে উঠল, সাথে সাথে ক্ষোভের জায়গায় অল্প সংকোচ রেখা ফুটে উঠল চেহারায়। মেজরের শান্ত চোখের মাতাল করা দৃষ্টির শিকার হয়ে লোকটার তার দিকে তাকানোর ভঙ্গিমাটা কেমন যেন হৃদযন্ত্রের কম্পন বাড়িয়ে দেয়। মনে হয় যেন এফোর ওফোর করে দেবে তার ভেতরটা। সে দিদুনের কথায় আবার রাতের খাবার প্রস্তুত করতে চলে যায়। তাদের গল্প গুজবের মধ্যেই শ্রেয়সী সবটা করে ফেলে। রান্না অবশ্যই দিদুন করেই রেখেছিল, সে পারে না রাখতে। সব ডাইনিংয়ে নিয়ে সাজিয়ে রাখে সুন্দর করে। মেজর, কর্নেল আর দিদুন বসে পড়েন খেতে। শ্রেয়সী খাবে না এখন। তার 7টা-8টার দিকে একবার খিদে পায়, তখন খেয়ে নেয় অল্প স্বল্প। তারপর আবার মাঝরাতে খিদে পাবে আর তখনই খাবে সে। তার নিয়মগুলো অন্যরকম। তাদের খাওয়ার মাঝে সবাইকে সবকিছু এগিয়ে দিয়ে চলে যায় সোফার ওখানে। ওই মেজরটা একটা টিয়া পাখি এনেছে খাঁচাই করে। লোকটার হবে নিশ্চয়। তার খুব টিয়াটির সাথে কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু মেজরের সামনে থেকে তারই টিয়াকে নিয়ে অন্য কোথাও সরে বসে কথা বলতে পারেনি, সংকোচে দ্বিধায়। এখন সুযোগ পেয়ে হাতছাড়া করল না। নানান কথা বলছে সে। টিয়ারা কথা বলতে পারে জানতো সে, আজ প্রথম দেখল। খাঁচার ভেতর আঙুল ঢুকিয়ে মাথায় ঝুঁটি ছুঁয়ে দেয় কখনো, আবার এটা সেটা বলতে বলে পাখিটিকে। শোনো আমার শ্রেয়সী, তুমি আমাকে পরি বলে ডাকবে, বুঝেছো? চিকু, শানুরাও আমাকে পরি বলে ডাকে। তুমিও তাই ডাকবে, কারণ তুমিও ওদের মতো ছোট্ট একটা বাচ্চা, কুটুর কুটুর কথা বলো। আমার তোমাকে খুব পছন্দ হয়েছে, ডাকো পরি। পড়ি পড়ি। চিকন চিকন সুরেলা কণ্ঠে পাখিটি পরি ডাকতেই শ্রেয়সী বলে, এই তো, ভেরি গুড। তোমার কণ্ঠ ভীষণ সুন্দর। আহা, কি সুর! আর তোমার মালিক যেন আজরাইলের কণ্ঠ। তুমি একটু তাকে শিখিয়ে দেবে কিভাবে সুন্দর করে কথা বলতে হয়, বুঝেছো? পড়ি পড়ি। শ্রেয়সী উৎফুল্ল হয়ে আরও কিছু কথা বলে পাখিটির সাথে। শ্রেয়, মুড়িঘণ্টা শেষ হয়ে এলো, যা তো আরেক বাটি নিয়ে আয়। দিদুনের ডাক শুনে সে উঠে যায়। পাখিটি তখনও পরি পরি করছে। শ্রেয়সী মাথায় হাত বুলিয়ে উঠে আসে। সোফা থেকেই ডাইনিংটি স্পষ্ট দেখা যায়। উঠেই শ্রেয়সীর আবার মেজরের দিকে চোখ পড়ল। কিছু একটা তুলে দিচ্ছে তাকে দিদুন, তবে সে মানা করে দিল ভীষণ ভদ্রভাবে। কি কঠোর ব্যক্তিত্ব লাগছে তাকে। অথচ শ্রেয়সী জানে লোকটা আড়ালে অন্যরকম ভাবতে ভাবতে মেজর আবার চোখ তুলে তার দিকে তাকালেন। কি আশ্চর্য, তাকেই দেখছিল নাকি আগে থেকে। শ্রেয়সী পাত্তা না দিয়ে চলে যায় মুড়ি ঘণ্টটা নিয়ে আসতে। খাওয়া দাওয়া শেষ। শ্রেয়সী আস্তে আস্তে সব গুছিয়ে নিয়েছে, তবে তখনও তারা ডাইনিং থেকে ওঠেনি। আরও কথাবার্তা বলছে। শ্রেয়সী সব গুছিয়ে বাইরে এসে ডাইনিং সংলগ্ন বেসিনে যায় হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করতে। মনোযোগ দিয়ে হাতে হ্যান্ড ওয়াশ নিয়ে ফেনা করে সে। তারপর ট্যাপ ছেড়ে হাত ধুতে ধুতেই হঠাৎ সেই হৃদয় কাঁপানো কণ্ঠ শুনতে পায় নিজের অতি সন্নিকটে। শ্রেয়সী নেওয়াজ। গাম্ভীর্যে ভরপুর সেই পুরুষারই কণ্ঠ। শ্রেয়সী তৎক্ষণাৎ পেছন ফিরে মাথা তুলে তাকায়। উমরান তাওসিফ, ওই মেজরটা, খুব কাছে শ্রেয়সী, একদম গা ঘেঁষে দাঁড়িয়েছে তার পেছনে। পুরুষারী দেহটা এত সন্নিকটে আছে অনুভব করে তার কিছুটা অস্বস্তি হয়। আপনি? আমি। কথাটা বলার সাথে সাথে উষ্ণ নিঃশ্বাস এসে পড়ে শ্রেয়সীর মুখের ওপর। সে দম নিয়ে বলে, এখানে কি চাই? তোমাকে। শ্রেয়সী ভ্রু কুঁচকে তাকায়। উমরান সে কথা বাদ দিয়ে বলেন, আমার পাখিটার সাথে কি কি গল্প করলে? পাখিটির কথা বলে শ্রেয়সীর চেহারায় উজ্জ্বল ভাব দেখা গেল। শিখিয়েছি অনেক কিছু। খুব মিষ্টি আপনার পাখিটা। তাই? হ্যাঁ, খুব মিষ্টি। আচ্ছা, ওর নাম কি? পাখিটির নাম জানতে প্রশ্নাতুর দৃষ্টিতে তাকায় সে। উমরান সেই আগ্রহ ভরা পেখম রাঙা নয়ন পানির স্বীয় চোখ বুলিয়ে বলেন, নাম ঠিক করিনি এখনো, তুমি বলে দাও কি নাম রাখবো। শ্রেয়সীকে উৎফুল্ল দেখালো নাম রাখার দায়িত্ব তাকে দেওয়ায়। পুই। পুই পাখি ডাকবেন ওকে, হ্যাঁ? আমি একবার একটা বিড়াল পেলেছিলাম অনেকদিন, ওকে পুই সোনা ডাকতাম। কিন্তু ওর ঠিক মতো কেয়ার করতে জানি না বলে দিদুন কার সাথে জানি যোগাযোগ করে দিয়ে দিয়েছে। আপনি ওকে পুই পাখি ডাকবেন, ঠিক আছে? শ্রেয়সীর অতি সন্নিকটে অবস্থানরত মেজর আপন দৃষ্টিতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন তার চোখের কম্পন, অধরের সূক্ষ্ম রেখার বাঘভঙ্গির কোমল ওঠানামা। কথার সমাপ্তিতেই তার কপালে ঝরে পড়া বেবি হেয়ারগুলো ও তিনি অতি মৃদু নিঃশ্বাসে ফু দিয়ে সরিয়ে দেন। প্রশান্ত গভীর স্বরে বলেন, ঠিক আছে শ্রেয়সী, যেমনটা তুমি বলো। শ্রেয়সী লাজের সংকোচে চোখ বুঝে নিল। এমন করলো কেন মেজরটা? শ্রেয়সীর কেমন কেমন লেগেছে। এর মধ্যে তাকে ঘেঁষে কিছুটা অগ্রসর হয়ে বেসিনে হাত দুটো পরিষ্কার করে উমরান।
শ্রেয়সী অস্বস্তিতে গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল। আ- আপনি সেদিন আমার সাথে বাজে কাজ করতে চেয়েছিলেন, আমি বলে দেবো আঙ্কেল আর দিদুনকে। আচ্ছা, উমরান হাত ধুতে ধুতে জবাব দেন। সত্যিই বলে দেবো। কোনা চোখে মেজরের পুরুষালী নির্লিপ্ত চেহারায় নজর বুলিয়ে বলে শ্রেয়সী। তবে উমরান ফের নির্বিকার ভঙ্গিতে জবাব দিলেন। আচ্ছা। শ্রেয়সী একটু গাইগুই করে নিজেই আবার বলল। আপনি কি সরি সেদিনের জন্য? উমরানের ততক্ষণে হাত ধোয়া শেষ। কথাটি কানে যেতেই ভ্রুকুটি করে শ্রেয়সীর দিকে দৃষ্টিপাত করলেন। মেয়েটার চোখ মুখে সূক্ষ্ম আগ্রহ বলছে কিছু বলতে চায়, কিন্তু তার জন্য তাকে সরি হতে হবে। সরি হলে? সরাসরি ক্ষমা প্রার্থনার শব্দ উচ্চারণ না করে ওমরান প্রশ্ন ছুড়ে দিলেন। প্রায় সঙ্গে সঙ্গেই শ্রেয়সীর কণ্ঠে নেমে এলো নরম স্বর। আপনি সরি হলে তো বলবো না কাউকে, ইটস ওকে বলে সেসব মিটিয়ে নেব। তার বদলে আপনি আমাকে পুইশোনার সাথে মাঝে মাঝে কথা বলতে দেবেন, দেখা করতে দেবেন। ডিল? তার এই সমঝোতার পেছনের কারণ, ধরন আর সরলতা দেখে উমরানের ঠোঁটের কোণে ক্ষীণ হাসির আভাস ফুটে উঠলেও তিনি তা প্রকাশ করেন না। ওকে, ডিল। অল্প বিরতির পর গম্ভীর কণ্ঠে উমরান আবার জিজ্ঞেস করেন। রাউফান কি আর বিরক্ত করেছিল কোনোভাবে তোমাকে? শ্রেয়সী চুক্তিবদ্ধ হয়ে চলে যেতে পা বাড়িয়েছিল, কিন্তু মেজরের কথা শুনে আবার থেমে যেতে হয়। না তো, সেদিন বিকেলেই শেষবার ছিল, আর বিরক্ত করেনি। উমরানের চেহারায় সন্তুষ্টির রেখা দেখা গেলেও কথাটি বলে শ্রেয়সীকে একটু দ্বিধান্বিত দেখালো। কিন্তু আপনি কিভাবে জানলেন রাউফানের কথা? সেসব জেনে তোমার কাজ নেই। তুমি ক্যাপ্টেন রাউফান কোনোভাবে বিরক্ত করার চেষ্টা করলে আমাকে জানাবে এবার থেকে, ঠিক আছে? এই কথায় শ্রেয়সী চোখে মুখে হালকা ভয় জেগে উঠল। আপনি কি কর্নেল আঙ্কেলকে জানিয়ে দিয়েছেন এসব? উমরান দৃঢ়তা বদলে মৃদু স্নেহে তার মাথায় এক আলতো টোকা দিলেন। জানাইনি কাউকে, এত চিন্তা করতে হবে না ছোট্ট মাথায়। অল্প থেমে আবার বলেন। আর কি বলেছি মনে থাকবে? আমাকে জানাবে সামনে আর বিরক্ত করলে বা যোগাযোগের চেষ্টা করলে। শ্রেয়সী মাথায় হাত ঘষে বিরক্ত চোখে বলে। শ্রেয়সী নিজেকে নিজে সেভ করতে জানে। শি ডোন্ট নিড এনিওয়ানস হেল্প। আপনাকে বলতে হবে না। এত ঝাঁজ দেখিয়ে লাভ কি? আমারই তো ঘরে উঠতে হবে মনে হচ্ছে। আমাকে না বলে আর কাকে বলবে? শ্রেয়সী কথার মানে বুঝতে না পেরে কিছু জানতে চাইবে, তার আগে দিদুনের কণ্ঠ শোনা যায়। শ্রেয়ু, মেজর বেসিনে হাত ধুতে গিয়েছিল, এখন ওয়াশরুমে বোধ হয়। একটু দেখ তো কোনো সমস্যা হচ্ছে কিনা। ও রুম টুম গুলিয়ে ফেললো বোধ হয়। শ্রেয়সী বলতেই নিচ্ছিল যে তার সামনে আছে মেজর, কিন্তু এর মধ্যে উমরানের কথায় জমে যায় সে। শোনো শ্রেয়সী নেওয়াজ, সামনে থেকে বাড়িতে কেউ আসলে দরজা খোলার আগে পিখল ক্যামেরায় কে এসেছে দেখে নেবে। তারপর ঢেকে ঢুকে পোশাক পরে তাদের সামনে যাবে, বুঝেছ? আমার সামনে এসেছো, আর কারোর সামনে যেন বাড়ির পোশাকে যাওয়া না হয়। শ্রেয়সী জমে গিয়ে নিজের দিকে তাকায়। তার পরনে একটা ছোট টপ, নরম নেটের হালকা পিচ নিউট রঙের ক্রপ টপটি নাভির খানিক ওপরে শেষ হয়েছে, আর নাভি থেকেই শুরু হয়েছে তার নরম কাপড়ের প্লাজো। বাড়িতেই এমন পোশাক পরে সে, কিন্তু এখানে এমনভাবে বলার মতো খারাপ কি আছে? না, কিছু নেই। মেজরের চোখই খারাপ। থমথমে শ্রেয়সী চলে যায় ওখান থেকে, কিন্তু সে বুঝতে পারল না পাতলা কাপড় শরীরের বাঘকে ঢেকে রাখলেও তার উপস্থিতি স্পষ্ট করে তুলেছিল নারীত্বের কোমল অবয়ব। মেজর কিছু বললেন না ষোড়শী কন্যাটিকে, পকেটে হাত গুজে চলেন তার পিছু পিছু। কর্নেল সাহেবের জরুরি কল এসেছিল, তিনিও কথা শেষ করেন। দিদিন কিছু ফল কেটেছে অতিথির জন্য, নিয়ে আসেন সেসব। সে রাতে শ্রেয়সীদের বাড়ি থেকে চলে আসে উমরান। আসার পরই কর্নেল সাহেবকে নিজের পিতার ব্যক্তিগত নাম্বার পাঠিয়ে দিয়েছিলেন। কর্নেল সাহেব শুধু ফোনই করেননি, অলিউল্লাহ চৌধুরীর সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন। গিয়ে নিজের মিত্রকন্যাকে উমরানের জন্য দিতে চাওয়ার আর্জি রাখেন। অলিউল্লাহ সাহেব তেমন অবাক হননি। ছেলের জন্য মেয়ে পক্ষের তরফ থেকে প্রস্তাব আসা তার কাছে নতুন কিছু নয়, কিন্তু কর্নেল সাহেবের প্রতি শ্রদ্ধা থাকা সত্ত্বেও তিনি জানেন তার ছেলেকে রাজি করানো সহজ হবে না। গত 2-1 বছরে উমরান বেশ কয়েকবার বিয়ের কথা দৃঢ়ভাবে বাতিল করেছে। শুধু তিনি সিদ্ধান্ত নিলেন ছেলেকে নিজ দায়িত্বে বোঝাবেন। কর্নেল সাহেবের প্রস্তাবে তিনি ফিরিয়ে দিতে চান না, কিন্তু ছেলের মিশনে যাওয়ার আগে দেখে শুনে আংটি পরিয়ে রাখার কথা জানালে কর্নেল সাহেব শ্রেয়সী সম্পর্কে জানান সে এখনও 16 চলছে, এবার এসএসসি দেবে। তিনি এখন বিয়ের বিষয় নয়, বরং শ্রেয়সী আর উমরানের এঙ্গেজমেন্ট করিয়ে রাখতে চাইছেন যদি তারা রাজি থাকে। আর চাইলে সবার আগে শ্রেয়সীর পরীক্ষার পর একবার বান্দরবেনে গিয়ে তাকে দেখে আসলেও সমস্যা নেই। পরে নিজেরা সিদ্ধান্ত নিয়ে জানাবে এগোতে চাইছেন কিনা।
যদি ভালো লাগে এগোতে চান শ্রেয়সীকে নিয়ে, তাহলে 18 হলে তবেই বিয়ে পড়িয়ে দেবেন। অবশ্য যদি তারা রাজি থাকে। কর্নেল সাহেবের প্রস্তাবটি ছিল এমন। অলিউল্লাহ সাহেবের শ্রেয়সীর বয়স শুনে কপালে ভাঁজ পড়তে দেখা যায়। তাও সরাসরি মানা করেননি, বরং ছেলের মায়ের সাথে এই বিষয়ে কথা বলে জানাবেন বলেছেন। কারণ কর্নেল সাহেবকে তখনও ফেরাতে চান না তিনি। তাছাড়া শ্রেয়সীর পিতার সাথেও অল্প জানাশোনা ছিল তার। তাই ছেলের জন্য অবচেতন মন শ্রেয়সীকেই আনতে চাইছে অলিউল্লাহ সাহেবের। ভেবেচিন্তে পরদিন রাতে স্ত্রীর সাথে কথা বলে ছেলেকে ফোন দেন। পরি পরি পরি। পুঁই পাখির টানা সুরেলা ডাক কানে এলেও কিচেনে রাতের খাবার প্রস্তুত করতে ব্যস্ত উমরান বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করলেন না। দক্ষ হাত ছুরির ধারায় কাটিং বোর্ডে ছন্দ তুলছে টুক টুক শব্দ করে, আর চামচের শব্দে পাত্র বাজছে টিং টাং টিং করে। তিনি মনোযোগে বিমগ্ন, কিন্তু পুঁই পাখির ডাক থামার কোনো লক্ষণ নেই। চিকন সুরে সে অবিরত শ্রেয়সীকে হাজির করার মতো করে পরিণামটি জপেই চলেছে। শেষমেশ বিরক্তি আর অদৃশ্য দুর্বলতার মিশ্রণে উমরান ছুরিটি ঠাস করে একপাশে রেখে বসার ঘরে থাকা পুইয়ের খাঁচার কাছে এগিয়ে গেলেন। মস্তক ঝুঁকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে আঙুল তুলে বলেন, শ্শ্, চুপ একদম। এ নাম আর নয়, আন্ডারস্ট্যান্ড? ডোন্ট টেক হার নেম, ইটস ডিস্ট্র্যাক্টিং মি। যেন কোনো মনুষ্য সন্তানকে নিষেধ করছেন যে তার কথা শুনবে অক্ষরে অক্ষরে। পুই যদিও একটি পোষা পাখি, কিন্তু কোনো মানুষ নয়, আর না কোনো যুক্তি তার বোধে লাগে। তাই উমরানের নিষেধ উপেক্ষাই করে আবার ডানা ঝাপটে উঠল। পরি পরি পরি। উমরান দাঁতে দাঁত চেপে বললেন, শাট আপ পুই। ওই মেয়েটাকে এমনিতেই মাথা থেকে নামাতে পারছি না কোনোভাবে। ডোন্ট পোক মি টু থিঙ্ক মোর অ্যাবাউট হার। পুই যেন আরও একঘুয়ে হয়ে উঠল। পরি 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 পরি। উমরান তার কথা অমান্য করে পাখিটির ওপর রেগে যেতে পারলেন না। মস্তিষ্ক নিষেধ করেও মন চাইছে শ্রেয়সীকে নিয়ে ভাবতে। পুয়ের সুরেরা ডাক এবার তিনি মন দিয়ে শুনলেন। আনমনে চেয়ার টেনে খাঁচার পাশে বসে পড়লেন, হাঁটুতে হাত রেখে গালে ভর দিলেন। একটু সময় নিয়ে শুনলেন সেই একটানা ডাক। অবশেষে ভ্রুকুটি করে পাখির দিকে তাকিয়ে বললেন, ওই সুন্দরী তোকে পরিডাক শিখিয়েছে? শ্রেয়সী শেখায়নি? সুন্দরী পরি সুন্দরী পরি। উমরান আর কিছু বললেন না, যেন এই ডাকে তিনি হেরে গেলেন। খাঁচাটি নিয়ে চলে যান কিচেনের ওপাশে ছোট্ট ব্যালকনিতে, রেখে আসেন পুঁই পাখিকে ওখানে। তারপর আবার কাছে ফিরে গেলেন। খেয়াল করে বোঝা যাবে ব্যালকনি থেকে আসা সেই পরি ডাক আগের চেয়ে আরও স্পষ্ট, আরও কাছে, আরও গভীরভাবে উমরানের কানে লাগছিল। তবে কিছুক্ষণ পর চপিং বোর্ডে ছুরির খটখট শব্দের সঙ্গে উমরানের কপালের ভাঁজও যেন আরও গাঢ় হয়ে ওঠে। কত কথা বলেছে সে, তার মধ্যে শুধু সুন্দরী শব্দটাই পুঁই পাখি একবারই রপ্ত করে ফেলল। আশ্চর্যই বটে, মনে হচ্ছে চারদিকে সবাই যেন উঠে পড়ে লেগেছে ওই মেয়েটাকে তার মন মস্তিষ্কের স্থায়ী বাসিন্দা বানাতে। আর অদ্ভুতভাবে সকলে তাতে সফলও হচ্ছে। একপাশে রাখা ফোন রিং হচ্ছে শুনে এগিয়ে যান। বাড়ি থেকে ফোন এসেছে। প্রতিদিনের ন্যায় কথাবার্তা বলেন বাবা মায়ের সাথে। অবশেষে তার বাবা জানায় কারোর সাথে এঙ্গেজমেন্ট করিয়ে রাখতে চাইছে তার। উমরান চুপই থাকেন। পরে মা ফোন নিয়ে ভিডিও কল দেন। শ্রেয়সী ব্যাপারে স্বামীর কাছে যা শুনেছে সব জানিয়ে বলেন, কি হলো, চুপ করে আছিস যে? সব তো শুনলি। তোর যেহেতু এখন বিয়ে করতে সমস্যা, মেয়েটারও বয়স হয়নি, তাই 18 হলেই বিয়ে পড়াবো, আরও 2 বছর পর। তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা হওয়ার কথা না। আপাতত দেখে শুনে আংটি পরিয়ে রাখবো। নাকি অন্য কোনো পছন্দ আছে তোর? তেমন কিছু না মা। খাবার প্লেট সাজাতে সাজাতে জবাব দেন, প্রায় প্রস্তুত। ভাত, সাথে হালকা মসুর ডাল, পাশে 1 পিস গ্রিল চিকেন আর অল্প মিশ্র সবজি। তাহলে এখন চুপ করে আছিস কেন? বিয়ে 2 বছর আছে আরও। যদি মেয়েটার বয়স একটু কম, কিন্তু কোনো ব্যাপার না। তোর বাবা আর মায়ের বয়সের পার্থক্য এর চেয়েও বেশি, অনেক বেশি। তবে মেয়েটা দেখতে কেমন, চালচলন কেমন, দেখতে তরই সইছে না আমার। তোর মিশন শেষ হলেই একবার গিয়ে দেখে আসবো। ততদিনে ওর পরীক্ষাও শেষ হবে। শশার কয়েকটা স্লাইড কাটতে কাটতে জবাব দেন উমরান। আচ্ছা, দেখা যাক। তার মা তাহুরা চৌধুরী ছেলের সহজ উত্তর শুনে অবাকি হলেন। এত তাড়াতাড়ি মেনে নিল? অমি, তুই কি মেয়েটাকে দেখেছিস? ওখানেই তো থাকে বলল। শ্রেয়সীর নাম ওর। তোদের সেনানিবাসের পাশেই যে আশ্রম, ওটা ওর বাবার। ওখানে নিশ্চয়ই আসা যাওয়া থাকে। তুই কি ওকে দেখিসনি? দেখেছি। এবার কিছুটা সরু চোখে তাকালো তাহুরা চৌধুরী ছেলের দিকে। দেখেছিস? দেখতে কেমন? সুন্দর।
এবার নড়ে চড়ে বসেন তিনি। মনোযোগ দিয়ে দেখেন কিচেনে কর্মরত ছেলের চেহারা খারাপ। এই ছেলে কতবার যে বলেছিল এখন বিয়ে করবে না, কাউকে ভালো লাগলে নিজেই জানাবে, আর এখন দেখছেন ব্যাপার অন্য। তা সোলমেট খুঁজে পেলে নিজেই জানাবে বলল। মেজরের কি এমন হলো যে বাবা মায়ের নিয়ে আসা প্রস্তাব ভালো লাগছে, পাত্রীকে সুন্দর বলেছে মায়ের সামনে। তুমিই তো জানতে চাইলে ওকে দেখেছে কিনা, দেখতে কেমন, তাই বললাম সুন্দর। ভুল বলেছি কিছু? তা ভুল বলেননি মেজর সাহেব, কিন্তু কিভাবে কি হলো মা, জননীকে জানালেন শুনি। কোথায় আবার কি হলো, কিছুই তো হয়নি। রান্নাটা শেষ হলো, শুধু একটু পরে খাওয়া শেষ হবে। রান্না আর খাবারের কথা রাখেন দেখি এখন, না চোখ মুখ বলছে অন্য কিছু হয়েছে আপনার ভেতরে, সেটা নিয়ে কিছু বলেন, আমি শুনে ধন্য হই। উমরান টানা স্বরে বলেন, মা, কিছু হয়নি। কি ওর সাথে প্রেমে টেমে জড়িয়ে গেছিস উর্মি? বোর্ড পরীক্ষা দেবে এবার, ও বয়সী একটা মেয়ে, আমি তো ঠিক করে রেখেছিলাম ওর সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেলেই তোদের তেমন যোগাযোগ রাখতে দেব না। অন্তত প্রথম বছর তো নাই, আর এখন তো মনে হচ্ছে অন্য কিছুর আভাস পাচ্ছি। উর্মি, পছন্দ অবধি যেন হয়। আমার ছেলের কাছে পরীক্ষার্থী কোনো মেয়ের সাথে পরীক্ষার আগ সময়ে প্রেমজনিত ঘটনা জড়ানোর মতো কিছু আশা করছি না অন্তত। ছেলে যেহেতু বান্দরবান সেনানিবাস গেছে বেশি দিন হয়নি, তাই অল্প সময়ই পেয়েছে এই জানা কথা। অর্থাৎ যদি প্রেম থেকেও থাকে দুজনের, তাহলেই অল্প কদিনে হয়েছে। তাই নাকের ডগায় পরীক্ষায় এমন কোনো কিশোরীকে নতুন নতুন নিজের সাথে প্রেমে জড়িয়ে আবেগে ভাসিয়ে দেওয়া অপরাধ চোখে দেখছেন তিনি। এবং অবশ্যই তার প্রাপ্তবয়স্ক ছেলেরই অপরাধতা। এই বয়সে মেয়েটি আবেগী হবে স্বাভাবিক, কিন্তু তার ছেলে তো নয়। উফ মা, বেশি বেশি ভাবছো। আমি কি পাগল যে ওর সাথে প্রেম করব? প্রেম করার বয়স আছে, আর করলে বিয়ে করব। কিসের সাথে কি ভাবো? তাহলে দুপক্ষ থেকে নয় বলছিস? না। তোর পছন্দ? হুম। কর্নেল কিবরিয়া তোর বাবাকে প্রস্তাবটা যে দিল, আমাদের যদি অপছন্দ হতো তোর কানে না তুলেই যদি ফিরিয়ে দিতাম? তোমাদের মানিয়ে ওকেই বিয়ে করতাম। বাবা, জল তাহলে এত দূর গড়িয়ে গেল। মায়ের কথায় খেতে খেতে উমরানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেশ দেখা যায়। এদিকে পুই কিছু পল নীরব থেকে আবার শ্রেয়সীকে জপতে শুরু করেছে। পরদিন খুব সকালে উমরান কোয়ার্টার থেকে বেরোন। অবশ্য প্রতিদিনই বের হন মর্নিং ওয়াকে, তবে আজ বেরিয়ে সোজা হাঁটতে শুরু না করে পকেটে হাত গুজে কোয়ার্টারের সামনে জিপটার দিকে চোখ রেখে ঠোঁটে ঠোঁট চেপে কিছু ভাবেন। আজ অন্য কোথাও যেতে মন চাইছে, যদিও ধরতে গেলে এখন ভোরের আলো ফুটেছে মোটেই। তাও যদি হেঁটে যায় আর গিয়ে তার দেখা না পাওয়া অবধি আসতে মন না চায়, তখন আরেকটু থেকে যেতে ইচ্ছে করবে। এতে হেঁটে গেলে সময়ের ভেতর আবার ফিরে আসা সম্ভব হবে না। 8:30টায় সেনানিবাসে মর্নিং ব্রিফিং শুরু। অফিসে উপস্থিত হতে হবে। জিপ নিয়ে গেলে তার দেখা পেতে দেরি হলেও একটানে ফিরে আসা যাবে। ভাবনা চিন্তায় আর সময় ব্যয় না করে জিপ নিয়েই বেরিয়ে পড়েন। সদরের ওখানে কোনো একটা কোচিং সেন্টারে পড়ে সেই কাঙ্ক্ষিত জন। একথা উমরানের জানা। জিপ নিয়ে চলেন সদরের উদ্দেশ্যে, কিন্তু শ্রেয়সীদের কোচিং সেন্টার খুঁজে পেতে পেতে দেখা গেল সব স্টুডেন্ট ঢুকে পড়েছে। উমরান অপেক্ষা করেন, জিপ নিয়ে একপাশে অপেক্ষারত থাকেন এবং অপেক্ষা করতে করতে 8টার ঘর ছুঁয়ে নেয়। ততক্ষণে লোকজনের যাতায়াত শুরু হয়েছে। শেষে অধৈর্য হয়ে দূর থেকেই জানালা দিয়ে কাঙ্ক্ষিত রমণীর দেখা পাওয়া যায় কিনা খোঁজেন, আর পেয়েও যান অবশেষে। জানালার পাশেই বসেছে সে। স্কুলে বিদায় হয়ে গেছে তাই যায় না, এই কারণে গায়ে স্বাভাবিক পোশাক ইউনিফর্ম নেই। সামনে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে বাকি স্টুডেন্টদের মতো, হাতে কলম। স্যার কিছু বুঝিয়ে দিচ্ছেন হয়তো। বেশ কয়েক মিনিট মাতাল প্রেমিকের ন্যায় চোখ নিয়ে তাকিয়ে থাকেন। এসব টিনেজ প্রেমিকদের মতো কাজ কারবার মেজর উমরান করছে শুনলে বোধহয় কেউ বিশ্বাসই করবে না। আর তার সৈন্যরা যদি কানা পরিমাণও টের পায়, তাহলে মান ইজ্জত কিছুই থাকবে না। চিনতেই পারবে না বোধহয় তাদের কঠোর গাম্ভীর্যে ভরপুর মেজরকে। এদিকে 8টায় শ্রেয়সীদের ছুটি হওয়ার কথা হলেও দিচ্ছে না ছুটি। হয়তো পরীক্ষার্থী বলে গুরুত্বপূর্ণ কোনো সাজেশন কিংবা লেকচার দিচ্ছে তাদের টিচার। একথা মাথায় আসতেই শ্রেয়সীর চোখে পড়ার আগেই সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেন উমরান। পা বাড়ান জিপের উদ্দেশ্যে, কিন্তু শ্রেয়সী তাকে না দেখলেও মেজর উমরান তার কিছু সৈন্যদের দেখলেন কিছুটা দূরে দাঁড়িয়ে তাকে আগাগোড়া পর্যবেক্ষণ করছে। কারো চোখে কৌতূহল, তা কারো চোখে বিস্ময়। মেজরের চোখে চোখ পড়ে প্রত্যেকে থমথমে থতমত খেতে কিংবা ইতস্তত করতে দেখা গেল। এরা সবাই 24 থেকে 26-এর ভেতর বয়স। কেউ ক্যাপ্টেন, কেউ লেফটেন্যান্ট পদে আছে, দুজন আবার সাধারণ সেনা। মোট 5 জনকে দেখা যাচ্ছে। দুটো বাইক,
মেজর উমরানের বিষয়টা কিছুটা আন্দাজ করতে পেরেছে এরা, কিংবা পুরোটাই ধরে নিয়েছে। বাকি শুধু ঠিক কোনো মেয়ের জন্য মেজরের আশা সেটা জানা। এসব বুঝতে পেরেও মেজরের মধ্যে তেমন দ্বিধা দেখা গেল না, বরং বরাবরের নাই গুরুগম্ভীর কণ্ঠে জানতে চাইলেন দল বেঁধে এখানে আসার কারণ। তাদের ইতস্তত করতে দেখা যায়। স্যার নিজেই তাদের দেখে ফ্যাসাতে পড়ে যাবেন ভেবেছিল, কিন্তু চোখ মুখ দেখে শিকি পরিমাণও বিচলিত দেখাচ্ছে না। শাহিন নামের ছেলেটা গলা নামিয়ে বলে, আসলে স্যার, শ্রেয়সী ম্যাডামের ছুটি হবে একটু পর। উনি ঠিকঠাক পৌঁছে গেলেই বাইক নিয়ে টান দিতাম। মেজর সরু চোখে তাকান। যদিও ছেলেটা মিথ্যে বলছে না, সে মূলত শ্রেয়সীর নিরাপত্তার জন্য এসেছিল। রাউফানের বিষয়টা জানাতেও পারছে না কর্নেল স্যারকে। আবার বিরক্ত করে নাকি প্রেমের সম্পর্ক আছে তাও নিশ্চিত নয়। তাই যদি বিরক্ত করে এমনটা হয়ে থাকে তাহলে রিস্ক নিতে চায় না। তার দায়িত্ব শ্রেয়সীকে রক্ষা করা। প্রশিক্ষণ এত দুর্বল দিয়েছি যে একজনকে রক্ষা করতে 5 জন সৈন্যের দরকার পড়ছে। স্যার, আমি একাই পারি ম্যাডামকে রক্ষা করতে। ওরা তো এসেছে অন্য কাউকে প্যানিক দিতে, না মানে রক্ষা করতে। শাহিন ছেলেটি বাকিদের দিকে ইঙ্গিত করে কথাটি বলে, আর নিজের গা বাঁচিয়ে নেয় কোনোভাবে। স্যার, আমরাও না মানে এমনি এই দিকে এসেছিলাম আজ। শাহিনের জ্বর ছিল রাতে। শ্রেয়সী ম্যাডামের কোনো বিপদ হলে জ্বর নিয়ে শাহিন কী বা করবে, তাই না? শ্রেয়সীর বান্ধবী তাবাস্সুমকে বিরক্ত করা সেই লেফটেন্যান্ট ইতস্তত করে কথাগুলো বলছিল, কিন্তু মেজরের তীক্ষ্ণ চোখের নজরে পড়ে থেমে যায়। স্যার, আমার এইদিকে কাজ ছিল, সত্যিই বলছি। দিহান নামের এক সৈন্য কথাটি বলে গলায় জোর দিয়ে। বুঝতেই পারছি কোন কাজে এসেছো প্রত্যেকে। প্রত্যেকে মাথা নত করতে দেখা যায় মেজরের কাছে ধরা পড়ে, অথচ ধরা পড়তে যাচ্ছিল মেজর নিজেই। শরীর প্রকোপ তাদের দিকে ঘুরে গেল। এর মধ্যে মেজরের শান্ত কণ্ঠে তীক্ষ্ণ বাণী শোনা গেল। দল বেঁধে আসা এক ধরনের অসভ্যতা। যে কেউ ইফটিজার ভাবে। ছোট ছোট কিশোরী মেয়েগুলো তারও আগে। তোমরা আর আগের মতো নেই। সেনা জীবনে পা দিয়েছ। ইউনিফর্ম গায়ে না থাকলে নীতি নৈতিকতা বিসর্জন দিতে হবে এমন তো কথা নেই। একজন সৈন্যের গায়ে অফ ডিউটিতেও ইফটিজার কিংবা পকেটের তকমা লাগা অসম্মানজনক। বুঝতে পেরেছি স্যার। তাদের মধ্যে কারো একজনের মিনমিন কণ্ঠে কথাটি শোনা গেল। বলছি না যে স্বাভাবিক জীবন বাদ দিতে হবে, কিন্তু অল্প কিছুদিন পরে মেয়েগুলোর পরীক্ষা, একথা নিশ্চয়ই জানা আছে। এমন সময়ও এইসব তোমাদের থেকে আশা করিনি। আবার দল বেঁধে আসারও সাহস করো দেখে অবাক হচ্ছি। সরি স্যার, আর হবে না। নত মাথায় রক্ষা চেয়ে নেই প্রত্যেকে। এখন যাও, একটু বড়ই গ্রাউন্ডে উপস্থিত থাকতে হবে প্রত্যেককে। আর এখানে দাঁড়িয়ে না থেকে যাও। মেজরের কঠোর কণ্ঠে প্রত্যেকে বাইকে ওঠে, কিন্তু একটাতে দুজন হলেও অপরটাতে দেখা গেল 3 জন বসেছে। 3 জন এক বাইকে এমনি অ্যালাউড না। এই পাহাড়ি রাস্তায় এরা আর্মির সদস্য হয়ে 5 জন মিলে 2টি বাইক নিয়ে এসেছে মেয়েগুলোকে পটাতে। উমরানের চোখে বিরক্তি দেখা যায় নিজের সৈন্যদের এমন অবুঝপনায় আর দায়িত্ব জ্ঞানহীনতায়। তারাও বিষয়টা বুঝতে পেরে তাড়াতাড়ি কেটে পড়ে বাইক চান দিয়ে। উমরান আর সময় নষ্ট করে না। শ্রেয়সীদের ছুটি দেওয়ার সময় হয়ে এসে জিপ নিয়ে সাইড হয়ে যান। ছুটির পর শ্রেয়সী বান্ধবীদের নিয়ে পাহাড়ি ছোট ছোট জিপগুলোতে উঠে চলে গেল। মেজর উমরানও হাত ঘড়িতে একবার চোখ বুলিয়ে গাড়ি স্টার্ট দেন। শ্রেয়সীর পরীক্ষা শুরু হয়েছে। শুধু শুরুই হয়নি, 2টো পরীক্ষা দিয়েও দিয়েছে। প্রথম দিন কর্নেল আঙ্কেলের সাথে গিয়েছিল পরীক্ষা দিতে। সিট খুঁজে দেওয়া, উপদেশ দেওয়া, সাহস জোগানো সব হয়েছে। পিতামাতাহীন একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে মনেই হয়নি তার। অবশ্য আরও একজন এসেছিলেন সেদিন, তবে সেজন শ্রেয়সীর সামনে আসেনি। নিজের মতো এসে আড়ালে তার সব কিছু লক্ষ্য করে পর্যবেক্ষণ করে আবার চলেও গেছে। এসবের কিছু শ্রেয়সী জানে না। তার পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষার দিনই সেজন নিজের মিশনে চলে গেছে। শ্রেয়সীর সেসব জানা নেই, তার মাথায়ও নেই ওই লোকের কথা। দেখতে দেখতে সময় পেরিয়ে গেল। মেজর উমরান তাওসিফ তার মিশনে এখনও ফেরেনি। শ্রেয়সীর আর বাকি আছে একটি পরীক্ষা, তারপর তার জীবনের মাধ্যমিক পর্যায়ের ইতি। প্রতি পরীক্ষায় যেদিন সেদিন কর্নেল আঙ্কেল আসতে পারেননি, সেদিন দ্বিতুন এসেছিল সাথে। শেষ পরীক্ষার দিন বান্ধবীদের সাথে পরীক্ষা শেষে কোথায় নাকি ঘুরতে যাবে। আঙ্কেলের অনুমতি নিয়েছে সে, আর দিদুনেরও থাকা যাবে না ওখানে। কারো গার্ডিয়ান থাকবে না সাথে, তাই তারাও থাকা যাবে না। তারা মাধ্যমিক দিয়ে দিয়েছে, বড় হয়েছে এখন। কিছুদিন পর কলেজে উঠবে। একা একা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাওয়া, বড় হওয়ার অনুমতি দেয় এই সময়ে। বাড়ির কাউকে না জানিয়ে গেলে তো আরও বেস্ট অ্যাডভেঞ্চার ফিল হয়, কিন্তু সেটা করা যাবে না, কারণ শ্রেয়সীর ঘাড়ে একটাই মাথা। বান্দরবান ঘুরতে যাওয়ার জায়গার অভাব নেই, তবে উঁচু পাহাড় বা রিস্কি কোনো টুরিস্ট স্পটে যাওয়ার অনুমতি নেই কারো।
তারা যাবে নীলাচল ভিউ পয়েন্ট। সেখান থেকে শৈলপ্রপাত শহর থেকে 10-15 মিনিটের দূরত্বেই জায়গাগুলো। বান্দরবানের বাসিন্দা হওয়ায় এসব জায়গায় তাদের ভ্রমণ আগেই হয়েছে। তবে বান্ধবীদের সাথে যাওয়ার মজাই আলাদা। বলা যায় একই শহর, একই আকাশ, একই অনুভূতি, কিন্তু ভিন্ন স্মৃতি জমানোর সফর। পরীক্ষা শেষ হয়েছে 1টা বাজে। তারা সবাই আগে পরীক্ষার কেন্দ্রের বাইরে ছোট্ট একটি ক্যাফেতে ভারী খাবার সেরে নেয়। ক্যাফেটি থেকে পরীক্ষাকালীন পুরো সময়টিতে অনেকবার খাবার দাবার কিনেছে তারা। এই ক্যাফেটির মালিক তাদের চেনে। তাবাসসুম একটা ফোন এনেছিল পরীক্ষার আগে। ক্যাফেটির মালিক আঙ্কেলের কাছে জমা রেখেছে ফোনটি। তার বড় ভাই এসেছিল তাকে দিতে। সেই কথা বলে ফোন রেখেছে আঙ্কেলটির কাছে। ফোনটি নিয়ে রওনা দেয় নিজেদের সফরে। তারা সর্বপ্রথম যায় নীলাচল ভিউ পয়েন্ট। শ্রেয়সীরা যখন ভিউ পয়েন্টে গিয়ে দাঁড়ালো, সর্বপ্রথম চোখে পড়ে নদীর শান্ত জলরাশির মতো ছড়িয়ে থাকা সবুজ বনজঙ্গল, যেখানে সোনালি রোদ পড়ায় সবকিছু যেন রূপকথার মতো ঝলমল করছে। সূর্যের আলোয় নদীর কিরণ আর বনভূমির প্রতিচ্ছবি মিলিয়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে রেখেছে। স্থানীয় বলে এই দৃশ্য প্রথম দেখছে এমন নয়, অথচ তাও মুগ্ধ হতে বাধ্য। প্রকৃতির অপরূপ অনাবিল সৌন্দর্য যে কারো চোখে মুগ্ধতা এনে দিতে পারে, মুখে উজ্জ্বলতা এনে দিতে পারে, কিংবা মনে একরাশ প্রশান্তি এনে দিতে পারে, এটাই তার যথেষ্ট উদাহরণ। সেই নীল আকাশ কি অপরূপ দেখতে। প্রত্যেকে সর্বপ্রথম দৃশ্যটি ফোনের ক্যামেরা বন্দি করে। তারপর একে একে নিজেদের ছবি, গ্রুপ ছবি আর নানান ভঙ্গিমা করে সেলফি নেয়। ঘুরে ঘুরে বেশ অনেকক্ষণ সময় কাটায় ওখানে। দেশের নানান জায়গা থেকে আরও অনেক ট্যুরিস্ট এসেছে। তবে দুপুরের পরের দিকে সময় হওয়ায় মানুষজন তুলনামূলক কম। ভিড় বাড়বে সূর্যাস্তের আগ সময়। সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা উপভোগ করতে আসবে ট্যুরিস্টরা, কিন্তু শ্রেয়সীরা অত সময় অবধি থাকবে না। তারা নিজেদের মুহূর্ত জমা করে দৃশ্যগুলো উপভোগ করে চলে যায়। শৈলপ্রপাতে যাওয়ার আগে একটি বাগানে ঢোকে। অসংখ্য ফুল সেখানে। অনেক টুরিস্ট ছিল। শ্রেয়সীরা সেখানে বেশি সময় কাটায় না। একটু ঘুরে ঘুরে দেখে ছবি তুলে রওনা দেয় শৈলপ্রপাত ঝর্ণার উদ্দেশ্যে। স্থানীয় হয় যাতায়াতের সমস্যা হচ্ছে না, সব চেনা জানা তাদের। রাস্তা পারাপারে সমস্যা থাকলেও সবাই মিলেমিশে আছে, তাই ভয় নেই। একইভাবে ঝর্ণার ওখানে সময়টাও কাটায়। প্রবেশদ্বারেই শ্রেয়সীদের হাসাহাসির শব্দে সবাই তাকাচ্ছিল। তারা সেসবে পাত্তা না দিয়ে আবার ফটোশ্যুট শুরু করে দিল। কেউ পাথরের উপর বসে পায়ের কাছে ঝর্ণা ছুঁই ছুঁই করা পানি দিয়ে ছবি তুলছে। কেউ আবার হাত বাড়িয়ে পানির ফোঁটা ধরা ভঙ্গিতে পোজ দিচ্ছে। তবে কেউ ভেজেনি পানিতে, সেভাবে উপভোগ করেছে। আর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছে। মানুষজনের সমাগম বেশি। শেষে সবাই মিলে নারকেল পানি খেলো, কিন্তু স্ন্যাক্স কিনলো। খেতে খেতে ফেরার পথে শ্রেয়সী বলে, আবার একদিন আসবো কেমন? তখন নীলগিরি পর্যন্ত যাব। আবার একদিন আসার জন্য সবাই একসাথে হতে পারি কি না দেখ। যদি আমাদের কলেজ ভিন্ন হয় তাহলে কবে দেখা হবে তার ঠিক থাকবে না কারো। তখন নতুন নতুন বান্ধবী হবে সবার, নতুন নতুন কলেজে গিয়ে। হ্যাঁ, কে কোথায় গিয়ে পড়ি তার ঠিক নেই, তবে মাঝে মাঝে দেখা করা যায়, কি বলিস? তাবাসসুমের কথায় কি উত্তর দেবে তার আগে আফরার কণ্ঠ শোনা যায়। আরে এটা ক্যাপ্টেন রাফান না? শ্রেয়া দেখ। সবাই তাকিয়ে দেখে আফরার কথায়। ঝর্ণার ওখানে রাউফানকে দেখা যাচ্ছে একটা মেয়ের সাথে। ওই মেয়েটির ছবি তুলে দিচ্ছে সে। পাশে আরও 2টো মেয়ে আর ছেলে আছে, তাদের সাথে কিছু বলে হাসাহাসি করছে। দূর থেকেও বুঝলো শ্রেয়সীরা। সে বিরক্তি নিয়ে চোখ ফিরিয়ে নেয়। আমাকে দেখাচ্ছিস কেন আজব? ওই লোকটা অসহ্য, যাই করুক আমার কি। ওদিকে তাকাস না তো আর তোরা। চল সামনে ফির, হাঁটতে থাক। কিন্তু তোকে না রহমান ভালোবাসে? ওই ছেলেটা এখানে আবার আরেকটা মেয়ে নিয়ে ঘুরছে। কি ছেলে রে বাবা, বিশ্বপ্রেমিক একদম, যাকে পায় তাকেই ভালোবাসে। তাবাসসুম, বাদ দে, আমি তো বলেইছিলাম আমার কাজিনের সাথেও প্রেম করে রাফান। এরকম আরও কতজনের সাথে প্রেম করে দেখ। এ আর নতুন কি? কিন্তু আমি ভাবছি সেনাবাহিনীতে থেকেও এই ছেলে এত ছুটি পায় কি করে? মাঝে মাঝেই দেখা যায় এখানে সেখানে। সব সময় সেনানিবাসে থাকতে হবে এটা বলছি না, কিন্তু অসময়ে অনেক সময় চেয়ার সামনে হাজির হতে দেখা যায়।
আরে এই ছেলের বাপ হচ্ছে কর্নেল, তাই হয়তো এক্সট্রা সুবিধা দেয়, কি জানি। যতই সেনানিবাস হোক, করা নিয়ম হোক, এসব নেপোটিজম সবখানেই চলে কম বেশি। নানান কথাবার্তার সাথে ডাবের পানি খেতে খেতে হাঁটছে তারা। ছবিগুলো তাদের ফোনে যেন পাঠিয়ে দিতে দেরি না করে। আর কার পরীক্ষা কেমন হয়েছে, কি পাওয়ার আশা আছে, এসব নিয়েও কথা বলছিল। এর মধ্যে পেছন থেকে কারো গলায় উচ্চ শব্দে শ্রেয়সী ডাক শুনে থেমে যেতে হয়। প্রত্যেকেই পেছনে ফিরে বিশ্বপ্রেমিক রাফান। শ্রেয়সী, তুমি এখানে? মানে তোমরা এখানে? আমি তো জানতাম না তোমরা এখানে আসবে। পরীক্ষা শেষ হয়েছে নাকি? আমি আরও ভাবছিলাম আজকে কর্নেল স্যার নয়তো বা তোমার দাদুন আসবে তোমাকে নিতে, তাই তোমার সাথে দেখা করতে যাইনি। জবাবটা তাবাসসুম দেয়। ওর সাথে দেখা করতে হবে কেন? শ্রেয়ার সাথে আপনার কি? আপনার প্রেমিকা তো ওখানে ঝর্ণার পানিতে ভিজছে, আবার এখানে এসে অন্য কাউকে পীড়িতের কথা বলছেন। আপনি তো যাতা লেভেলে শিয়াল দেখছি। কয়টা মুরগি লাগে? রাফান বিরক্তি নিয়ে তাকায় মেয়েটির দিকে, পাত্তা না দিয়ে শ্রেয়সীর দিকেই তাকায়। তার চোখে মুখেও বিরক্তি। শ্রেয়সী, তোমার সাথে একা কথা বলতে চাই, একটু এদিকে আসবে? আরে আরে, চিপাই কি কাজ ভাই? আমাদের সামনে আমাদের বান্ধবীকে আপনি চিপাই ডাকছেন? সাহস তো কম নয়। আপনি সেনাবাহিনী নাকি আর কি সেসব জানবে আমার সেনানিবাস? এখানে এসব হিরোগিরি দেখালে গণধোলাই খাবো, সাবধান। রাফান দাঁতে দাঁত চেপে বলে। চুপ থাকো, বেশি কথা বলো না। বেশি কথা স্বাস্থ্যের জন্য ভালো না। আর শ্রেয়সীকে আমি ভালোবাসি, তাই আমার কাছে ওর কোনো ক্ষতি হচ্ছে না। তোমরা সাইড হও, ওর সাথে আমার কথা আছে। তাবাসসুম এগিয়ে এসে বলে। আহ, জেগে জেগে স্বপ্ন দেখছে আমরা নাকি সাইড হব। আর কিসের ভালোবাসা? হ্যাঁ, আজ এর সাথে কাল ওর সাথে আপনার ভালোবাসার নমুনা জানা আছে। আপনি বরং সাইড হন দেখি এখান থেকে। রাস্তা আটকে আছে, হুশ হুশ, তাকে তাড়ানোর মতো করে বলি। রাফান রেগে কিছু বলতেই যাচ্ছিল, শ্রেয়সীর দিকে এক পলক তাকিয়ে আবার অনেক কষ্টে নিজেকে সামলায়, রাগ দমায়, জোরপূর্বক মুখে হাসি টেনে বলে। শুনো মেয়েরা, তোমাদের বান্ধবীকে আমি ভালোবাসি, আর কাউকে না। কোথাও কোনো প্রেম নেই আমার, তাই এসব আজে বাজে কথা বলবে না। তোমাদের এসব ভুলভাল কথার কারণে শ্রেয়সী আমাকে ভুল বুঝবে, আমার ভালোবাসাকে ভুল বুঝবে। তোমরা তাই চুপ করে থাকো। কাহি কি ভালোবাসা ভাই? ওই যে ঝর্ণাধারার নিচে যে রঙ্গনা আছে, তাকেও আপনি ভালোবাসেন। আমার কাজিন মাহিকেও ভালোবাসেন। এরকম উদার ভালোবাসার কথা বলছেন যে আপনি রাস্তাঘাটে পেলেন? রাফান আফরার মুখে মাহির নাম শুনে অবাক হয়। মাহির কাজই নেই মেয়ে, তাহলে তো সমস্যা। সে সামনে বলে। চুপ করো, ওই মেয়েটা আমার বান্ধবী হয়। বান্ধবী আর প্রেমিকার পার্থক্য কি বুঝো তোমরা পিসি? আর মাহিও আমার বান্ধবী, সোশ্যাল মিডিয়ার পরিচয় হয় না ওই রকম। শেষ দিকে শ্রেয়সী পানে তাকিয়ে কৈফিয়ত দেওয়ার মতো করে বলে সে। আচ্ছা, আমি শ্রেয়সীকে একদিন দেখাই আপনাদের দুজনের একসাথে কিছু ছবি, যেগুলো মাহিয়াপুর ফোনে আছে। তারপর বোঝা যাবে বান্ধবী নাকি প্রেমিকা, কেমন? রাফান দমে যায়। মেয়েটা তার সম্পর্কে সব জেনেই তর্কে নেমেছে বুঝল, তবে কথা কাটিয়ে আর কিছু বলবে তার আগে শ্রেয়সীর কণ্ঠ কানে আসে। চুপ কর সবাই, কে কাকে ভালোবাসে না বাসে এইসব জেনে আমার কোনো কাজ নেই। আপনি চলে যান এখান থেকে প্লিজ। আমি 1000 বার বলেছি যেখানে সেখানে আমার সামনে কথা বলার চেষ্টা করবেন না, বিরক্ত করবেন না আমায়। তাও সেই একই কাজ করেন আপনি। বিরক্ত বোধ করি তো আমি এতে, আপনি বুঝতে পারেন না? আশ্চর্য। যান এখান থেকে প্লিজ। তারপর বান্ধবীদের দিকে তাকিয়ে বলে। তোরাও চল, যেখানে সেখানে যার তার সাথে লেগে যাস। এসব তর্কের কোনো দরকার আছে? যে যার সাথে প্রেম করবে করুক, আমাদের কি? চল। সবাইকে বকাঝকা করে নিয়ে যায় শ্রেয়সী, যদিও তারও ইচ্ছে করে কিছু কথা আচ্ছা করে শুনিয়ে দিতে এই বেয়াদবটাকে। কিন্তু সে এই নিয়ে ঝামেলা হলে এই বিষয়টাই খুব ভয় পায়। কর্নেল আঙ্কেলের কানে গেলে তাই যে কোনোভাবে এড়িয়ে চলাই বরং ভালো। রাউফান বারবার ডাকলে থামে না, শেষে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকতে হয় তাকে। এই মেয়েটাকে কোনোভাবেই বাগে আনতে পারছে না সে। এতদিন মিষ্টি মিষ্টি কথা বলে ফাঁদে ফেলতে চেয়েছে, কিন্তু আফরা মেয়েটা যা জানে বলল,
এসব নিশ্চয়ই বান্ধবীকে দেখিয়েছে। এরপর হাজার মিষ্টি কথা বললেও এই মেয়ে আর গলবে না। মনে তো হয় না এভাবে আর কাজ হবে, কিন্তু এই কচি পাখি ছেড়ে দেওয়া যাবে না কোনোভাবেই। অনেক টাকার ব্যাপার এই মেয়ে, যেভাবে হোক লাগবে ওকে। তাই ভয় এই কর্নেল কিবরিয়ানা আবার অন্য কোথাও দিয়ে দেয় তার শিকারকে। একবার নিজের নামে কবুল বলিয়ে ফেলতে পারলে ধর্মীয়ভাবে কর্নেল কিবরিয়াও নিশ্চয়ই তখন আর বেশি বাড়াবাড়ি করবেন না। শুধু তাকে একটু ভালো ছেলে হয়ে চলতে হবে, তখন তার দায়িত্ব চলে আসবে এই মেয়ে। তা আর 18 হলে কাগজে কলমে বিয়ের নাম করে প্রপার্টির কাগজপত্রের সাইন, ব্যাস। আর কি চাই লাইফে? তারপর নিজের মতো জীবন কাটাবে, শ্রেয়সী যা গোল্লায়। কিন্তু কিভাবে কি করবে? তখন তো তাকে ভালোভাবে ফাঁদে ফেলা অসম্ভব। রাউফান ভেবে দেখল শ্রেয়সীর দেখভাল করা, নিরাপত্তা দেওয়া প্রায় সৈন্য এখন সেনানিবাসে নেই। মেজর উমরানের নেতৃত্বে কোনো এক মিশনে আছে তার সাথে, সেনানিবাসে আছে হয়তো 2-1 জন। এরা নিশ্চয় প্রশিক্ষণ সময়ও শ্রেয়সী নিরাপত্তার জন্য তার আশেপাশে ঘুরঘুর করবে না। নিজেদের দায়িত্ব আর ডিউটি বাদ দিয়ে ওই সময় কিছু করা যাক, বড় কিছু করা যাক, যাতে শ্রেয়সীর জন্য সেই হয় একমাত্র চয়েস। শ্রেয়সীর পরীক্ষা শেষ, সে এখন মুক্ত পাখি। তাকে আর বই নিয়ে বসে থাকতে হবে না রাত দিন। ঘুরবে ফিরবে, আনন্দ করবে। রাতে তাবাস্তুমে থেকে অনেক বলে কয়ে ছবিগুলো নিয়েছে। পোল্টিবাজ বান্ধবীটা একটা ছবির বিনিময়ে 1000 খুঁজছিল। মখের মূল্য নাকি? টাকা গাছে ধরে যে একটা ছবির বিনিময়ে 1000 দেবে? সে অনেক বলে কয়ে শেষে নেয় ছবিগুলো। দিদুন আর সে মিলে সারা সন্ধ্যা দেখেছে একটা একটা খুঁটিয়ে খুঁটিয়ে। দিদুনের আবার অনেক কিছু পর্যবেক্ষণ করতে হয়। একটা গ্রুপ ছবিতে পেছনের এক লোককে দেখা যাচ্ছিল, তাদের প্রত্যেককে দেখছে বাঘা চোখে। শ্রেয়সীরা সেসব খেয়ালই করেনি। দিদুন চশমা লাগানো জহুরি চোখে দেখে ফেলল, সাথে সাথে বলে, এজন্যই আমি একা তোদের যেতে দিতে চাইনি। এসব চোখ লম্বা চোখ লোকের অভাব নেই আশেপাশে। কখন কি হয়ে যায় দিদুনের কথায় সে তেমন পাত্তা দেয় না। লোকটা অতি খারাপ দৃষ্টিতে দেখছে না বোঝাই যাচ্ছে। একসাথে এতগুলো অল্প বয়সী মেয়ে ঘুরছে দেখে একটু কৌতূহল ছিল বোধহয়, সে তেমন পাত্তা দেয় না। আরও দেখায় ছবি। রাতটা কেটে যায় অন্যান্য দিনের মতো, তফাৎ শুধু শ্রেয়সী পড়ার টেবিলে নয়, টিভির সামনে, এটুকুই। পরদিন সে সকালে খুব সময় লাগিয়ে ওঠে ঘুম থেকে। পরীক্ষা শেষে একটু আরামের ঘুম দেবে, এটা তো ছিল এতদিনের চাওয়া। 8টার দিকে ওঠে খাওয়া দাওয়া সারে। নেওয়াজ কুঠিরের এরিয়ার ভেতর অনেক ফুল গাছ আছে। শ্রেয়সীর বাগান সেদিন সেনানিবাস থেকে যে ফুল নিয়ে এসেছিল সেটাও ওখানে লাগানোর জন্যই নিয়েছিল। শ্রেয়সী ওয়াটারিং ক্যান নিয়ে পানি দেয় সেথায়। ক্যানটির মুখের দিকে ঝাঁঝরি লাগানো, যার কারণে খুব সুন্দরভাবে পানি যায় গাছে। সব শেষে আরও নানান নিত্য কাজ সেরে সে দিদুনকে বলে চলে যায় চেনা পরিচিত গন্তব্যে আশ্রমে। সারাদিন কাটিয়েছে সেখানে। বাচ্চাদের পেলে শ্রেয়সীর আর কি লাগে? অনেক ঘোরাফেরা করেছে, খেলাধুলা করেছে সে। তার অন্যান্য বান্ধবীরা হয়তো নানার বাড়ি, মামার বাড়ি, ফুপুর বাড়ি কিংবা আত্মীয়ের বাড়ি বেড়াতে যাবে। তার ওসব কিছু নেই। একটা নিজস্ব বাড়ি, বাবার রেখে যাওয়া আশ্রম, আর আশ্রমের কিছু মানুষরূপী জীবন্ত ফুল। অবশ্য কর্নেল আঙ্কেল বলে সে নিজেই তার বাবার রেখে যাওয়া একটা জীবন্ত ফুল। শ্রেয়সী বাচ্চাদের নিয়ে সেনানিবাসের ওখানে গিয়ে ওই মেজর লোকটাকে খুঁজেছে আজকের জন্য, যেই যেন পুঁই পাখিকে তাদের সাথে দেয়। কিন্তু লোকটা নাকি নেই, কোনো মিশনে গেছে। আর আরেক অফিসারকে পাখিটি দেখভাল করার জন্য বলে গেছে। সেই অফিসার মালিকের অনুমতি ব্যতীত তাকে দেবে না। শ্রেয়সী নাখোশ মনে ফিরে আসে। তবে বাচ্চাদের সাথে থাকলে কি আর তার মন খারাপ থাকতে পারে বেশিক্ষণ? খেলাধুলা, ঘোরাফেরা, আরও কত কি যে করো। দেখা যায় শ্রেয়সীর বয়সী স্বাভাবিক পরিবার পরিবেশ পেয়ে বেড়ে ওঠা অন্যান্যরা তার চেয়ে যে কোনো বিষয়ে জ্ঞান বেশি রাখে, পরিবেশ পরিস্থিতি সম্পর্কে বুঝ বেশি রাখে। হয়তো বাচ্চাদের সাথে থাকতে থাকতে সে মন মস্তিষ্কের দিক দিয়ে বড়ই হতে পারছে না। নির্দিষ্ট গণ্ডির ভেতর জীবন হওয়ায় দুনিয়া সম্পর্কে জানাশোনাও সীমিত তার। সে দুপুরের খাবার খাওয়া আশ্রমেই সেরেছে। বিকেলের আগ সময়ে বাড়ির উদ্দেশ্যে পথ ধরে, কিন্তু তার অল্প সময়ে হেঁটে যাওয়ার জন্য তৈরি করে নেওয়া শর্টকাট রাস্তায় বোধ হয় তার জন্য কাল হলো। রাউফান এসেছে তার পথ আগলাতে। শ্রেয়সী বিরক্ত হলেও তেমন ভয় পায় না প্রথমে। আপনি কোন জাতের মানুষ আমি বুঝি না, এত কথা বলি একটাও গায়ে লাগে না, আবার 2 দিন না হতেই পথ আটকাতে এসেছেন আপনি। তুমি এত বিরক্ত হও দেখেও তোমাকে বিরক্ত করতে ভালো লাগে শোনা। এত কথা না বলে চলো তো আমার সাথে, এক জায়গায় যাব তোমাকে নিয়ে।
শ্রেয়সী তৎক্ষণাৎ পিছিয়ে যায়। কাছে আসবেন না, খবরদার। গায়ে হাত দিলে আমি কি করবো আমি নিজেও জানি না। দূরে থাকুন আপনি। পরে দেখাই ওই ঝাঁস আমি মন দিয়ে রাখবো। আজ কাজ আছে, এক জায়গায় যেতে হবে, চলো দেখি। শ্রেয়সী খেয়াল করে দেখলো রাউফান একটা গাড়িও নিয়ে এসেছে। ওই তো দূরের রাস্তায় এখান থেকেই দেখা যাচ্ছে হাইস্টটা। এসব গাড়ি মানুষের অপহরণ করেই তো ব্যবহার করে দেখা যায় নাটক সিনেমায়। তার ভেতরটা কেমন আতঙ্কে কেঁপে ওঠে। কি করতে চাইছে এই বদ ছেলেটা? শ্রেয়সী নিজের ভয়টুকু লুকিয়ে বলে, কর্নেল আঙ্কেলকে বলে দিলে কি হবে খেয়াল আছে আপনার? ওনার ক্ষমতা সম্পর্কে নিশ্চয়ই আলাদা করে জানাতে হবে না? দূরে থাকুন, অসভ্য লোক। সারাক্ষণ আমার পেছন পেছন। আর কোনো কাজ নেই আপনার? তোমার কর্নেল আঙ্কেলের সম্পর্কে আমার বেশ জানা আছে, সাথে তার ক্ষমতা সম্পর্কেও। কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমার বাবা একজন কর্নেল, এই ক্ষমতা তারও আছে। এখন আমাকে অসভ্যতমি না করতে বাধ্য না করে ভালোই ভালোই আমার সাথে আসো। শ্রেয়সী আর কিছু না বলে দৌড়াতে শুরু করে। রাউফান তাকে দৌড়াতে দেখে নিজেও তাড়াতাড়ি পা চালিয়ে ধরে ফেলে। এই নরম নরম পা দুটো দিয়ে কত দূর আর দৌড়াবে, কত দূর যা যাবে তুমি শ্রেয়সী? শুধু ঝামেলা করছো। আমি তোমার কোনো ক্ষতি করব না পাগলি। চাস বিয়েটা আজ করব, 3 কবুল বলবে শুধু তুমি, তারপর আর কোনো কাজ নেই। তোমাকে আমি নেওয়া স্কুটারে দিয়ে আসবো, ডোন্ট ওয়ারি। ছাড়ুন বলছি, বাজে লোক কোথাকার। আমি আপনাকে বিয়ে করব না কোনোদিনও। আপনার মতো খারাপ আর বদ মানুষ আমি জীবনেও দেখিনি। আপনাকে আমার চাই না। আমার হাত ছাড়ুন। আমি একবার কর্নেল আঙ্কেলকে বলে দিলে আপনার বাবাও আপনাকে বাঁচাতে পারবে না। ছাড়ুন আমায়। রাউফানের তাকে বাগে আনতে বেশি কষ্ট হয় না। হাতের বাহুতে ধরেই তুলতুলে গরনের এই মেয়েকে আয়ত্ত নেওয়া যাচ্ছে। সে শ্রেয়সীকে কাঁধে তুলে নিতে হাত বাড়ায়। ওকে করে নেবে এর আগেই শ্রেয়সী পাশ থেকে একটা গাছের ছোট ডাল পড়েছিল, সেটা নিয়ে তার হাতে এক টান দেয়। ওটার মাথাটার কোনা জাতীয় আর লম্বা ধরনের, সাথে আলযুক্ত। রাউফানের হাতে যথেষ্ট জোরে পড়েছে টানটা, গভীরে ঢুকেছে হয়তো। আর হাতটা জ্বলে উঠল, লাল রক্ত বের হচ্ছে। শ্রেয়সীকে ছেড়ে হাতটা দেখবে এমন সময় সুযোগ পেয়ে সে আর দাঁড়ায় না, চলে যায় সেদিন সে গতি নিয়ে মেজরের থেকে পালাচ্ছিল, ঠিক ওই বেগে দৌড়ে। আর টিকিটিও পাওয়া যায়নি তার। কেটে গেছে 4 দিন। মেজর ওমরান মিশন থেকে ফিরেছেন। এটাই ছিল তার প্রথম মিশন হেড হিসেবে দায়িত্ব পালন। শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী সবকিছু মসৃণভাবে সম্পন্ন হয়। সিনিয়ররা তার প্রশংসা করেছেন বেশ। সবচেয়ে বড় কথা, মিশনে কোনো সৈন্য গুরুতর আহত হয়নি। এটিও তার অর্জনে বড় ভূমিকা রেখেছে। মিশন শেষে পেয়েছেন লম্বা ছুটি। অন্যান্য ছুটিতে বাড়ি যাওয়াই হয় মূল উদ্দেশ্য, কিন্তু এবার সে পরিকল্পনা বদলে গেছে। কারণটা শ্রেয়সী। বাবা মা যেহেতু বলেছে একবার বান্দরবান আসবেন, উমরান ঠিক করেছে তারা এলে যা করার করবে। তারপর তাদের সাথে একসাথে বাড়ির পথে রওনা হবে। কিন্তু বাবার জরুরি সার্জারি থাকায় আসতে 2-1 দিন দেরি হবে জানিয়েছে মা, তাই অপেক্ষাতেই আছে উমরান। 4 দিন কেটে গেলেও উমরান এখনো দেখতেই পেল না পুঁই পাখির শ্রেয়সী সুন্দরীকে। আশ্রমে নেই, আশেপাশে নেই, কোথাও দেখা মেলে না তার। নেওয়াজ কুটিরের সামনের রাস্তায় উমরান কয়েক দফা গাড়ি নিয়ে যাতায়াত করেছে, শুধু এক ঝলক তাকে দেখার আশায়। কিন্তু না, সে মুখ আজও ধরা দেয়নি। সকালে হাঁটতে বের হলে নেওয়াজ কুটিরের পথ ধরেই ঘুরে আসে সে, কিন্তু টিকির টুকুরো দেখা মেলেনি। পুঁই পাখির সাথে মাঝে মাঝে দেখা করবে বলেছিল মেয়েটি, সেটিও হলো না। কোথায় গেল সে? আজ সকাল থেকে অজান্তেই একটা দুশ্চিন্তা তাকে গ্রাস করছে। ছুটি চলছে, এই ডিউটির ঝামেলা নেই, তাই সরাসরি আশ্রমে গেলেন ওমরান। বাচ্চাদের জন্য কিছু খেলনা, খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। তাদের সঙ্গে সময় কাটাতে কাটাতে জানতে পারেন বাচ্চাদের পরি নাকি 4 দিন ধরে অসুস্থ। সেদিন এক রাতে খুব ভয় পেয়েছিল সে। এরপর থেকে ঘর থেকে বেরোয় না একেবারেই। উমরানের কপালে ভাঁজ পড়ে। রাতে ভয় পেয়েছে? বাচ্চাদের এই শ্রেয়সী পরীকে তাড়া করবে উমরান নামে জিন, কিন্তু সে তো কিছুই করেনি। তবে কোন ভূতে তাড়া করলো আবার এই মেয়েকে? আশ্রম থেকে বেরিয়ে এলেন তিনি। মিশন শেষে প্রথম দিন সেনানিবাসে এসেছিলেন, এরপর আর আসা হয়নি। বেরোতেই পাশের চায়ের দোকানে অন্য এক মেজরকে দেখতে পেলেন। তার সঙ্গে বসে কিছুক্ষণ গল্প করলেন, কিন্তু মনে মনে অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। মেয়েটার হঠাৎ এমন অন্তরালে চলে যাওয়া কি সত্যি শুধুই অসুস্থতা? তো 4 দিন কেটে গেল ছুটিতে আছেন, বাড়ি ফিরছেন না, কোনো কাজ আছে এখানে?
ওয়ান টাইম চায়ের কাপে চুমুক দিয়ে উমরান মাথা নেড়ে জবাব দেন। হ্যাঁ, তেমনই কিছু। এখানে দরকারি কাজ? আপনার বাড়ি তো চট্টগ্রাম, যতদূর জানি এখানে তেমন কোনো আত্মীয় চেনা বা কাজের সূত্র নেই। একান্ত ব্যক্তিগত কাজ। অপর মেজর কিছুটা হেসে বলেন। আচ্ছা, বুঝতে পেরেছি। মেজর উমরান কিছু বললেন না, তাকে এখনও চিন্তিত দেখাচ্ছে। কিছু নিয়ে টেডস উমরান। তেমন কিছু না। রায়হান, আমার মিশন থেকে ফেরার দিনের পর কর্নেল কিবরিয়া কি আর এসেছিলেন সেনানিবাসে? এসেছিলেন, ভীষণ মেজাজ খারাপ ছিল। কর্নেল সুলেমান স্যারের সাথে ঝামেলা হয়েছে কিছু নিয়ে। উমরানের কপালে ভাঁজ পড়ে। কর্নেল সুলেমানের সাথে ঝামেলা বলতে কি নিয়ে? কোনো আইডিয়া আছে? যতদূর শুনলাম কিবরিয়া স্যারের বন্ধু হামিদ নেওয়াজের মেয়ে আর সুলেমান স্যারের ছেলে নিয়ে ঝামেলা। উমরান সঙ্গে সঙ্গে তাকালেন সহকর্মী রায়হানের দিকে ফিরে, চোখে চোখ রাখলেন। তার শান্ত ও কঠিন সংযত মুখে স্পষ্ট উদ্বেগ জমে উঠল। চিন্তিত উদ্বিগ্ন চেহারাটায় কিছুটা কাঠিন্য লক্ষ্য করা যায়, তবুও শান্ত সদা গম্ভীর মুখটা। শ্রেয়সীরা আর রাউফানকে নিয়ে ঝামেলা বলতে? মেজর উমরান স্বভাবগতভাবে কাঠখোট্টা ও কঠোর, বিশেষত ডিউটির সময়। অফ ডিউটিও সহকর্মীদের সাথে এমন কঠিন সুরে তিনি সাধারণত কথা বলেন না। মেজর রায়হান বুঝতে পারলেন কিছু একটা উমরানকে গভীরভাবে নাড়া দিয়েছে। তাকান উমরানের দিকে শ্রেয়সী আর রাউফান, এমনভাবে নাম দুটো নিল যেন তাদের সাথে পূর্বে কথা হয়েছে কিংবা কোনো রকম পরিচয় আছে। মেজর রায়হান উমরানের ভাবভঙ্গিতে লক্ষ্য রেখেই বলেন, হ্যাঁ, তাই শুনলাম। রাফান ছেলেরা নাকি হামিদ নেওয়াজের কন্যাকে বিরক্ত করে। মেয়েটির পরীক্ষা শেষ হওয়ার পরদিন আশ্রম থেকে যেতে সময় নাকি একা পেয়ে তুলে নিয়ে যেতে চেয়েছে। মেয়েটা কোনোভাবে পালিয়েছে। এই নিয়ে বোধহয় ঝামেলা। মেজর উমরানের হাতে থাকা ওয়ান টাইম চায়ের কাপটা ধীরে ধীরে মুচড়ে যেতে দেখা গেল। পায়ের অল্প স্বল্প নড়চড় আর হাতের রগগুলোর ফুলে ওঠা আঙুরগুলোর একটার সাথে অন্যটার ঘর্ষণ বলছে অনলের আবির্ভাব ঘটছে সারা দেহে। তীব্র রাগ নিয়ন্ত্রণ হচ্ছে ভেতরে ভেতরে। ইটস এভরিথিং ওকে মেজর। অল ফাইন। আপনি চাটা এনজয় করুন, আমি উঠছি, জরুরি কাজ আছে। উমরান উঠে যান। মেজর রায়হান তার চলে যাওয়া দেখলেন সজাগ দৃষ্টিতে। মনে মনে ভাবলেন ঘটনার মাথা মুন্ডু ঠিক মিলছে না, কিন্তু যদি তার অনুমান সত্যি হয় তাহলে মন্দ হবে না। উমরান ফোন নিয়ে জরুরি ভিত্তিতে কর্নেল কিবরিয়াকে ডেকেছেন, নয়তো প্লেস দিতে বলেছেন। সে যাবে দেখা করতে। কর্নেল সাহেবের নিজেরও সেনানিবাসে কাজ ছিল, তাই তিনি আসছিলেনই। তিনি আসলে মেজর যান সেনানিবাসে কর্নেলের অফিস রুমে। দুজনে সামনাসামনি বসে আছে। কর্নেল সাহেব কিছু ফাইলপত্র ডেস্কে ঢুকিয়ে রেখে সোজা হয়ে বসেন। হ্যাঁ উমরান, বলো কি বলবে? দরকারি কিছু মনে হচ্ছে? ইয়েস স্যার, খুব দরকারি। কর্নেল তার সামনে বসে থাকা উমরান পানে তাকান। উদ্দেশ্য সে কি বলতে চাইছে শোনা। সুলেমান স্যারের সাথে শুনলাম আপনার ঝামেলা হয়েছে। কর্নেল কপালে ভাঁজ ফেলে বলেন, তোমাকে কে বলল? আর এই নিয়ে তোমার দরকারি কি কথা থাকতে পারে? উমরান সোজাসুজি জানতে চান। শ্রেয়সী আর রাউফান নিয়ে ঝামেলা? হ্যাঁ, এই নিয়ে কিছু বলতে চাইছো? বিস্তারিত জানতে চাইছি। শ্রেয়সী নামের পাশে রাউফানের নাম কেন থাকবে, আর কতটুকু ঝামেলা? উমরানের কথার ভঙ্গিতে সম্মান রেখে অদৃশ্য কোনো নাখোশ ভাব প্রকাশ হলো কর্নেলের প্রতি। কর্নেল সাহেব নিজের সম্মুখে উমরানকে প্রফেশনালভাবে দেখেছেন, কিন্তু আজ তাকে অন্যরকম লাগছে। তার অভিজ্ঞ গম্ভীর চেহারাখানা দেখলেন বিচক্ষণ কর্নেল কিছু পল, অতপর বুঝলেন মনে হলো কিছু হয়তো ওলিউল্লাহ সাহেব ছেলেকে শ্রেয়সী সম্পর্কে কিছু বলেছে, তাই এই অধিকারবোধ শ্রেয়সীকে নিয়ে। সেদিন ওকে তুলে নিয়ে যেতে চেয়েছে শ্রেয়সী, পালাই কোনোভাবে। জানা গেছে রফান ওকে তুলে নিয়ে বিয়ে করতে চেয়েছে। এরপর দুবার একই কাজ করার চেষ্টা করে, না পেরে আর শ্রেয়সীর থাপ্পড় খেয়ে খেপে যায়। 4 দিন আগে গভীর রাতে নেওয়াজ কুঠির গেছিল কিছু ছেলে পেলে নিয়ে। উদ্দেশ্য ওকে তুলে যাওয়া, ধর্মীয়ভাবে বিয়ে করে নেওয়া। ভেবেছে ওদের একবার বিয়ে হয়ে গেলে আমি মেনে নেব, ওকে তুলে দেবে রফানের হাতে। এই নিয়ে সুলেমান সাহেবের সাথে তর্ক হয়েছে আমার, কিন্তু তিনি উল্টো শ্রেয়সীকে ওনার ছেলের জন্য দেওয়ার প্রস্তাব রেখেছেন। এই নিয়ে কিছু ঝামেলা। কথাগুলো উমরানের দিকে তাকিয়ে বলেন। খেয়াল করেছেন কথাগুলো শোনার সময় তার চোখের কাঠিন্য আর চোয়ালের দৃঢ়ভাব। উমরান সরাসরি চোখ তুলে তাকান কর্নেলের দিকে। কি জবাব দিয়েছেন প্রস্তাবের? কিছু জানেনি। আমি আপাতত ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করতে চাইছি। সুলেমান সাহেবকে নিয়ে কিছু একটা করতে হবে সামনে।
উমরানের দাঁতে দাঁতে ঘর্ষণের কারণে চোয়াল নড়চড় করতে দেখা গেল। না চাইতেও রেগে যাবে আর অযাচিত রাগ কর্নেলের সামনেই প্রকাশ করে ফেলবে ভেবেছিলেন কর্নেল সাহেব, কিন্তু দেখা গেল কপালে হাত ঘষে ভীষণ শান্ত স্বরে আওয়াজ তুলেন ওমরান। আগামী পরশু বোর্ড মিটিং ডাকুন স্যার। কর্নেল সুলেমানকে এক্সপোজ করব, রাফানকেও বের করব। একদিনও দেরি করতে চাইছি না। কিন্তু সরি স্যার, একদিনও দেরি করতে চাইছি না। আপনার বেশি সমস্যা হলে আমাকে এই ব্রিগেডিয়ার স্যারের সাথে বোর্ড মিটিংয়ের জন্য আপিল করতে হবে। উমরান, বুঝতে পারছি তোমার বাবা মা শ্রেয়সীকে নিয়ে কিছু জানিয়েছে তোমায়, তাই তোমার রেগে যাওয়া স্বাভাবিক। কিন্তু শোনো, শ্রেয়সীর কাছে আমি হতে দেব না। আর সরাসরি এক্সপোজ করা মানে খেপিয়ে দেওয়া সুলেমান সাহেবকে। এখন তো করতে হবে এসব। মিটিং দেখে সবার সামনে প্রকাশ্য অভিযোগ তুললে সুলেমান সাহেব তোমার ওপর প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে না, তার কি গ্যারান্টি? এর চেয়ে একান্তে সব কিছু ব্রিগেডিয়ার স্যারের কাছে সাবমিট করবে, সেই যা পদক্ষেপ নেওয়ার নেবে। তোমার নামও সামনে আসবে না। সামনাসামনি এক্সপোজ করা মানে নিজের শত্রু বানানো। শত্রু হলে শত্রুতা নেভাবো। আগে সুলেমান সাহেব আর রাফান দুজনকেই কমেডিয়ার পদ থেকে চাকরি থেকে বের করতে চাইছি, না হয় আমি কিছু একটা করে ফেলবো স্যার। আপনি বুঝতে পারছেন না, আগামী পরশুই হবে যা হওয়ার। কিন্তু স্যার প্লিজ, আই ইনসিস্ট। কাল একদিন সময় দিচ্ছি, পরশু বোর্ড মিটিং চাই, না হয় আমিই করবো যা করার। উমরানের কথা ভেবেই আপত্তি করছিলেন কর্নেল, কিন্তু সে যখন বুঝতে চাইছে না দোনামোনা সত্ত্বেও মেনে নিলেন। আচ্ছা, আমি করছি ব্যবস্থা। মেজর তাও উঠলেন না। কর্নেল ভেবেছিলেন উমরানের কথা শেষ, তাকে বসে থাকতে দেখে তাকান চোখ তুলে। চেয়ারে বসে আছে, মাথা ঝুঁকে একটু আগের রূঢ়ভাষী পুরুষটি কিছু ভাবছে। কর্নেল আর কিছু বলার আছে কিনা জানতে মুখ খুলতেই যাচ্ছিলেন, এর আগে মেজর মাথা তুলে অকস্মাৎ বললেন, আজ শ্রেয়সীকে বিয়ে করবো স্যার। ওর আর আমার বিয়ে হবে আজ বিকেলের দিকে। আসছি নেওয়াজ কুঠির আপনার মিত্রকন্যাকে বিয়ে করতে। কোনো সমস্যা বা আপত্তি থাকলে জানান, আমি আপনার সব আপত্তি মিটিয়ে দিচ্ছি। কর্নেল প্রথমে ঠিক বুঝে উঠতে পারলেন না কি বলল উমরান। মারাত্মক চোখে তাকান, প্রশ্নাত্মক চোখে তাকান, কিন্তু উমরান শান্ত, দৃঢ় আর আত্মবিশ্বাসী নজরে চেয়ে আছে তার চোখে চোখ রেখে। কর্নেল বুঝলেন ভুল কিছু শোনেননি। ছেলেটা মাত্রই বলল সে শ্রেয়সীকে বিয়ে করতে চাইছে আজ, তাও তিনি বলেন, বুঝলাম না কি বলছো। না বোঝার তো কিছু নেই। আপনার বন্ধুর মেয়ে, যার জন্য আমাকে পছন্দ করে আমার বাবা মায়ের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন, তাকে আমি আজ বিয়ে করতে চাইছি। যেহেতু ওর জন্য আমাকে আপনি আগে থেকেই পছন্দ করেছেন, তাই আশা করি আজই বিয়ে হওয়া নিয়ে অল্প একটু দোনামানা থাকলেও শ্রেয়সীর পাশে আমাকে নিয়ে ঘোর কোনো আপত্তি থাকছে না। তোমাকে পছন্দ বলেই অলিউল্লাহ সাহেবের কাছে প্রস্তাব দিয়েছি উমরান। বুঝতে পারছি কিছুটা রেগে আছো, কিন্তু আজ বললে আজ। এটা কেমন কথা? শ্রেয়সী এখনো ছোট, ছেলে মানুষই করছো। ছেলে মানুষের কিছু নেই স্যার, এদিকে আমি নিজের ভেবে নিয়েছি ওকে, আর আপনি অন্য কেউ প্রস্তাব দিলে তাকে সোজা প্রত্যাখ্যান করে না দিয়ে ঝুলিয়ে রাখছেন। সরি স্যার, বাট আমি এখন আপনার কাছে শ্রেয়সীকে সেফ মনে করছি না। যে কোনো সময় আবার না কাকে বলে দেন যে তাকে দিতে চান মেয়ে। আমি এই রিস্ক নিতে চাই না। আই এম এক্সট্রিমলি সরি। আর না তো আজকের পর শ্রেয়সীকে আর নিজে থেকে দূরে রাখছি, যে রাত বেরাতে নিজেকে আনসেফ লাগবে তার। আমার স্ত্রীরূপে নিরাপদে আমার পাশে আমার ঘরে চেয়ে ওকে। আজই হচ্ছে বিয়ে। শ্রেয়সী বাচ্চা একটা মেয়ে উমরান, কথা ভেবে চিন্তে বলো। এ তো সহজ না সব কিছু। ও এখনো অনেক ছোট, বিয়ে মুখে মুখে বলার কথা নয়। বিয়ের পর মেয়েদের জীবনে অনেক কিছু বদলে যায়। অনেক দায়িত্ব কর্তব্য মেনে নিলাম, তুমি তো ওর ওপর দায়িত্ব তুলে দেবে না এত তাড়াতাড়ি। কিন্তু এছাড়াও সব মিলিয়ে আগের মতো কিছুই থাকে না বিয়ের পর। অনেক কিছু বদলে যায় না চাইতেও। আর তুমি এতটাও ছোট নও যে বুঝবে না আমি ঠিক কি বুঝাইতে চাইছি। উমরান গাঢ় শ্বাস টেনে একটু থেমে বলেন, আপনি এই নিয়ে চিন্তামুক্ত থাকুন, আমি সব সামলে নেব। আমার কারণে শ্রেয়সীর কোনো ক্ষতি হবে না, আই প্রমিস। বাধা দেবেন না প্লিজ। আজই ওকে আমার নামে চাই স্যার। কর্নেল কিবরিয়া সামনে বসে থাকা মেজর পদের অফিসারটিকে দেখেন মন দিয়ে। প্রাপ্তবয়স্ক ও দায়িত্ববান অফিসারটি বুঝ জ্ঞান হারিয়ে অনৈতিক একটা প্রস্তাব রাখছে, তাও কোথাও একটা সন্তুষ্ট দেখালো কর্নেলকে। প্রিয় বন্ধুর মেয়ের জন্য এই ছেলেকে পছন্দ করেছিলেন, কিন্তু ছেলেটা আগে থেকেই শ্রেয়সীকে মন দিয়ে বসে আছে বুঝতে পারেননি। তিনি তো ভেবে রেখেছিলেন ওমরান বিয়েতে আপত্তি করবে শ্রেয়সীর বয়স কম হওয়ায়। বাবা মায়ের কথায় রাজি হলেও প্রথম প্রথম কোথাও একটা নারাজগি থেকে যাবে মেয়েটাকে নিয়ে। কিন্তু তার ভাবনা চিন্তার আগেই নিজে মন দিয়ে রেখেছে শ্রেয়সীকে। মন্দ না ব্যাপারটা। বেশ, তাই হোক, এসো আজ নেওয়াজ কুঠির। আমি মেয়ে তুলে দেওয়ার জন্য প্রস্তুত থাকবো।
উমরান বাবা মাকে ফোন দিয়ে জানিয়েছে সে আজ বিয়ে করছে তাদের প্রস্তাবিত মেয়েকে। অরিউলা চৌধুরী আর তাহুরা চৌধুরী হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ জানতে চাইলে উমরান সবটা করে বলেন, কিন্তু তার বাবা মায়ের মন মানছে না। একমাত্র ছেলের এমন তাড়াহুড়ো বিয়ে কোনোভাবেই চান না তারা। তার উপর শ্রেয়সীকে নিয়ে এত ঝামেলা শুনে কোথাও একটা দ্বিধা কাজ করছে তার মায়ের মনে। আগে ওকে দেখলে একটা কথা ছিল, মেয়েটার স্বভাব চরিত্র চালচলন এসব সম্পর্কে জানাশোনা থাকলে নিশ্চিন্তে না হয় মত দিতেন, কিন্তু কিছুই জানেন না মেয়েটা সম্পর্কে। এভাবে ছেলে পছন্দ বলে বিয়ে করে নিচ্ছে। উমরান তাদের বিষয়টা বুঝতে পেরেছে, কিন্তু কিছু করার নেই। সে জানে শ্রেয়সীকে সামনাসামনি দেখলে এসব দ্বিধাদ্বন্দ্ব আর থাকবে না বাবা মায়ের মনে। তাই আপাতত কিছু না বলে শুধু অনুমতিটুকু নিল। তার বাবা মাও ছেলের মুখের দিকে তাকিয়ে না করতে পারলেন না। তখন বিকেল। উমরান তাওসিফ ছুটিতে থাকা সত্ত্বেও অফিসে কিছু অতি গুরুত্বপূর্ণ কাজ সেরে চলে যান নেওয়াজ কুটিরের উদ্দেশ্যে। কর্নেল সাহেব নিজেও একটু আগেই এসেছেন, মাকে সবটা জানান। বৃদ্ধা আপত্তি করেননি। উমরানকে শ্রেয়সীর জন্য আগেই তো ভেবেছিল তারা। আপত্তি থাকার মানে হয় না, বিশেষ করে কদিন ধরে যেভাবে আতঙ্কে আছে মেয়েটা। তিনি বয়স্ক মানুষ আর কতদিনই বা থাকবেন। উপরওয়ালা ডাক আসার আগে শ্রেয়সীকে যোগ্য কারো হাতে তুলে দেওয়ায় একমাত্র চাওয়া ছিল, তাই আপত্তি থাকার মানেই হয় না, বরং আজ তার খুশির দিন। কাজের সময় হলে চলে আসবে। কর্নেল সাহেব জানিয়ে রেখেছেন উমরান বলেছিল সেনানিবাস থেকে কয়েকজন বিশ্বস্ত অফিসারকে সাথে আনবে, যাদের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু মা ছেলে এতক্ষণ আলোচনা করেও শ্রেয়সীর কানে বিয়ের কথা তুলতে পারেন না। বড্ড দ্বিধায় আছেন মেয়েটাকে কিভাবে বিয়ের কথা জানাবেন, আর রাজি বা কিভাবে করাবেন। উমরান দুজনকে সাথে নিয়ে এলেন, একজন সহকর্মী মেজর রায়হান আর অপরজন জুনিয়র এক অফিসার। দিদুন তাদের বসতে দিলে বাকিরা বসতেও উমরান বসলেন না। শ্রেয়সীর সাথে একান্তে দেখা করতে চাইছেন। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে দিদুন শ্রেয়সীর রুমে দিয়ে আসেন তাকে। শ্রেয়সী তখন ব্যালকনিতে। বাড়িতে কত কিছু হয়ে যাচ্ছে তাকে নিয়ে, অথচ এসবের কোনো ধারণা নেই তার। ব্যালকনি থেকে বাড়িতে পরপর দুটো গাড়ি আসতে দেখেছে সে, কিন্তু পাত্তা দেয়নি। এই 4 দিনে এমন কত গাড়ি এসেছে সেনাদের। তাছাড়া বাড়ির চারদিকে সেদিন থেকেই কড়া নিরাপত্তায় ঘেরা। একটা সরু সাদা বেঞ্চিতে বসে ব্যালকনির রেলিংয়ে কোনোই অবধি হাত বিছিয়ে তাতে মাথা রেখে রেখেছে সে। আকাশ দেখছে আর গুনগুন করে গান গাইছে। আর কোনো কাজ নেই তার। বাইরেও যেতে ভয় করে। ভেবেছিল কত মজা করবে পরীক্ষার পর, কিন্তু সব কিছু পানসে হয়ে আছে।